প্রীতম হাসল। জামি তাড়া দিয়ে বলো, এবার পাশে চিপাটা খোল। হ্যাঁ, ওই একেবারে লেফটেরটা। প্রীতম চিপা খুলে হাত ঢুকিয়ে দিতেই একটা ফটো হাতে এসে গেল। জামির দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে ফটো। বের কর দেখি মেয়ে সুন্দরী কিনা, তোর পাশে মানাবে কিনা। প্রীতম চবর্গের শব্দ করে একটারে ফটোটা বের করে আনে। জামি থামা বেড়ে ফটোটা কেড়ে নিয়ে মুখের সামনে ধরতেই জলা ঝুলে যায় তার। প্রীতম ভুরু কুঞ্চিত করে জামির হাতে থেকে ফটোটা নিয়ে দেখে। মুহূর্তে কাটে জামি আর প্রীতম একে অপরের দিকে তাকিয়ে আছে। আকস্মাৎ জামি বিস্ময়সূচক কণ্ঠে বলে উঠল, 4 নমুনা। ফটোটা মির্জাবাড়ির 4 ছেলে মেয়ে, ইনিয়া, ইনশিয়া, ইরফান ও ইহান। চিনতে একটু অসুবিধা হয়নি কারো। প্রীতম হাত থেকে ফটোটা ব্যাগের ওপর রেখে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে। জামি বলল, ব্যাগটা ওই নিব্বির। তখন করিডোরে তো ওদের সৈন্য সামন্ত ব্যাগ ছিল। প্রীতম সিলিংয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা বাকি ছিল। ইনা তবদা মেরে বসে আছে, ওর বান্ধবীরা সবাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিসেস মৈথি ইনায়াকে জিজ্ঞাসাবাদের পরে বুঝতে সক্ষম হয়েছে দুর্ঘটনা ঠিক কোথায় এবং কখন ঘটেছিল। ইনা কাচুমাচু মুখ করে বলে, এখন কি হবে আন্টি? আমার ব্যাগ, আপুর ক্যামেরা, দাদানের ট্যাব, ওরা আমাকে মেরে ফেলবে। মিসেস মৈথি খানিক ভাবল, তারপর বলল, এটা তো নিজের গাফিলতিতে হয়েছে। এখন দেখি ব্যাগের মালিককে কোনো তথ্য পাওয়া যায় কি না। সরো দেখি। ইনা সরে বসল। মিসেস মৈথি বসে ব্যাগের জিনিসপত্র উলটপালট করতে থাকে। ছেলের পোশাক, প্রয়োজনীয় টয়লেট্রিজ, আরও যা যা লাগে আর কি। কোনো বিশেষ কিছু পাওয়া গেল না। কোনো কাগজপত্র, কোনো কার্ড বা বিল, কিচ্ছুটি না। ইনা কাচুমাকু মুখ করে বলে, বাদ দিন আন্টি, আমার ব্যাগ তো গেল। এবার মনে পড়ছে ওই নিব্বির নাম ইনায়া মির্জা। সেটাই আমি বুঝতে পেরেছি। এখন কি করব? 2 বন্ধু একে অপরের দিকে তাকিয়ে আছে। জামি বলল, ও ইরফান মির্জার বোন। তা তো আমিও জানি। নতুন কিছু বল। ওকে হেল্প করার দরকার নেই। এই দামি ক্যামেরা, এই ট্যাব ভাগাড়ে ফেলে দেব। প্রীতম জামির দিকে তাকিয়ে আছে। জামির বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? শত্রু বোনকে হেল্প করা হিরো সাজতে চাস? বিষয়টা ঠিক তা নয়। আমার ব্যাগটাও তো ফেরত পেতে হবে। আর তাছাড়া অন্য কারো সম্পদ আমাদের নষ্ট করার কখনই অধিকার নেই। এগুলো ফিরে দিতে হবে। জামি কিছুক্ষণ পায়চারি করে বিছানার ওপর বসে কণ্ঠস্বর গম্ভীর করে বলল, তোর কথা শুনে আমার তো বিবেক জেগে উঠল। কি করা যায় বলতো? প্রীতম ব্যাগটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ইরফান মির্জার বোন। সোশ্যাল মিডিয়ার সাইডে ওদের ট্যাগ করা নাথিং হার্ড, লেট মি থ্যাঙ্ক। কথাটা বলে প্রীতম ল্যাপটপ নিয়ে বসে। ইরফান মির্জা সোশ্যাল সাইডে অ্যাকাউন্টে সাবমিট করে ফ্যামিলি মেম্বারদের খুঁজে বের করতে 5 মিনিট লেগেছে প্রীতমের। পুরো বিজয়ী হাসি। ইহানা অ্যাকাউন্টস তার চোখের সামনে। প্রোফাইলে একজন স্বাস্থ্যবতী, মিষ্টি দেখতে জামিন কথায় নিব্বিমের ছবি। জামিন প্রীতমের পাশে বসে কাঁধ জড়িয়ে বলল, এখন মেসেজ করে বলে দিবি। কিবোর্ডে আঙুল চাপতে প্রীতমের অস্ফুট বের হলো, শুভ আর সারফান এসে ওদের রুমে দরজা নক করে। জামি উঠে দরজা খুলে দিতেই সারফান তাড়া দিয়ে বলে, ফ্রেশ হোসনি? মাউন্ট ঘুরবি না? আজ তো উজি ফেস্টিভ্যাল শুরু হবে সন্ধ্যা থেকে। প্রীতম ওদের কথা পাত্তা না দিয়ে কিবোর্ড হাতে চালায়। জামি দুজনকে পুরো ঘটনা খুলে বলে। শুভ আর সারফানের হতভম্ব ভাব। এখন তবে উপায়? প্রীতম ইয়ানার অ্যাকাউন্ট একটা মেসেজ পাঠিয়ে চুপচাপ বসে থাকে। তার খুব অদ্ভুত, কারণ নার্ভাস লাগছে বেশ। কেমন একটা সিনেম্যাটিক্স ব্যাপার হয়ে গেল। এরপর কি হবে? কি হবে? ইনা কপালে হাত দিয়ে বসে আছে। মিসেস মৈত্রীর বাবা বলেছেন পুলিশের সাহায্য নেবে, কিন্তু এ তো অনেক ঝামেলা এবং অসম্ভব একটা কাজ। ব্যাগ ফিরে পাওয়ার আশা খুবই ক্ষীণ ইনার মনে হয়। ইনা ভীষণ খারাপ লাগছে। তার মনে আছে ওই ক্যামেরাটা মেজ বাবা আপুকে যখন অ্যাড্রোড থেকে এনে দিয়েছিল, আপু কত খুশি হয়েছিল। তারপরে ইনার সব ড্রেস, নোটবুক, ইনার লিপস্টিকার, যেন তার খারাপ লাগছে। সব ছিল তার শখের। মিসেস মৈত্রী এর মাঝে ইনার
কে অল্প খাইয়ে দিয়ে গেল। ইনায়া মন খারাপ করে নিচে যায়নি খেতে। কিছুক্ষণ বসে থেকে সে ফোনটা তুলে হাতে নেয়। আপু আর দাদানকে জানানো উচিত। দাদান যদি একটা সলিউশন বের করে দেয়। ইনশিহাকে কল দিয়ে ইনশিহ কল ধরল না। ইনায়া ইহানকে কল দেয়। ইনায়া ফোনটা রিসিভ করতে ইনায়া ডেকে ওঠে, দাদান। জি, কী হয়েছে ইনু? দাদান, একটা অঘটন ঘটেছে। ইহানের থেকে গম্ভীর স্বরে জবাব এলো, হোয়াট? দাদান, আমার ব্যাগটা কারোর সাথে পাল্টে গিয়েছে হয়তো। মানে তো এয়ারলাইন্স অথরিটিকে জানাবি না? দাদান, এটা ব্যাগ হাতে পাওয়া পরে ঘটেছে। রেস্তোরাঁ থেকে ব্যাগ বদল হয়েছে, আমি নিশ্চিত। ইহান চুপ। ইনায়া ভীত স্বরে বলে, কী করবো দাদান? নিয়ারেস্টে পুলিশ স্টেশনে যোগাযোগ রাখতে হবে। মৈথি আন্টি কোথায়? ওনাকে দে ফোনটা। মৈথি। ইহানের সাথে কথা শেষে ইহান হাতে ফোনটা তুলে দিয়ে বলে, আরে পেয়ে যাবে ব্যাগ, এত দুশ্চিন্তা করো না। ইনায়া হাসি খুশি হওয়ার চেষ্টায় ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। স্ক্রিনে দুটো নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নোটিফিকেশন এসেছে। আননোন অ্যাকাউন্ট থেকে মেসেজ। ইনায়া লটকানো মুখ দিয়ে ইগনোর করতে কিছু করলো না। কি মনে করে মেসেজটা দেখতে চাইল। আমি প্রীতম, আই থিঙ্ক ইউ নো মি। সম্ভবত তোমার ব্যাগটা আমি পেয়েছি। যদি ফেরত পেতে চাও তো যোগাযোগ করতে হবে আমার সাথে। মনে হলো ইনায়া আশেপাশে এই শতাব্দীর মাঝামাঝি ভূমিকম্পটা হলো। ফোনটা পাশে রেখে দু হাতে চোখ ডলে আবারও ফোনটা হাতে নিয়ে দেখল। না, বাক্য, শব্দ, দাড়ি, কমা সবই ঠিক। এটা কি? ইনায়া একটা ঢোক গিলে আননোন অ্যাকাউন্টে হুমড়ি খেয়ে পড়ে। স্পেশাল প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রীতম হাসান। ডিসপ্লে পিকচার হিসেবে আছে ওই লোকটার ফর্মাল স্যুট পরা একটা হাস্যোজ্জ্বল ছবি। মোটো কালো ফ্রেমের চশমা, নিচে নীল দুটো চোখ। ইনায়া এদিক ওদিক তাকায়, কেউ নেই। কাকে জানাবে বিষয়টা? উঠে দাঁড়ায় সে, ছুটে চলে যায় মজ্জিক আন্টির কাছে। মজ্জিক মেসেজটা দেখে বলে, ব্যাস, সব প্রবলেম সলভ হয়েছে। যোগাযোগ করো, ওদের লোকেশন জানো। কিন্তু আন্টি। কি হলো আন্টি? ওনার ব্যাগটা সম্ভবত আমার কাছে। ওনার ব্যাগটা যে আমি নষ্ট করে ফেলেছিলাম। মজ্জিক কিছু একটা চিন্তা করে বলো, ক্ষতিপূরণ দিয়ে দেবে, আগে যোগাযোগ তো করো। তোমার জিনিসপত্র। ইনায়া থেকেও ওর 5 বান্ধবী বেশি উৎসুক মনে হচ্ছে। সবাই ইনায়ার ফোন দিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। রূপসী চেঁচিয়ে বলে ওঠে, বিষয়টা বেশ ফিল্মি। ব্যাগ অদল বদল হয়েছে, এরপর কি হবে? সিম কার্ডের 11 সংখ্যা বিনিময়, মন বিনিময়, বিয়ের রেজিস্ট্রি পেপারে সই বিনিময়। আর ভাবতে বা বলতে পারল না। রুশপি চেঁচিয়ে উঠে বলল, আমায় ডিল করতে দে। একটা সাধারণ ঘটনা নিয়ে এত দুশ্চিন্তা করে ফেলল সবাই। ইনায়া তাজ্জব বনে বান্ধবীদের দিকে তাকিয়ে আছে। তারপর রেগে মেগে ফোনটা ওদের থেকে কেড়ে নিয়ে বলে, আমার ব্যাপার, আমি ডিল করি। তোরা তোদের নষ্ট চিন্তাভাবনা নিয়ে দূরে সর। প্রীতমের মেসেজের রিপ্লাই হিসেবে সে লিখে দেয়, ওটা আমার ব্যাগ। কিভাবে বুঝতে পারলেন? প্রীতম এটাই মনে মনে ভাবছিল, এখন কি জবাব দেবে। সে ব্যাগে হাত দিয়েছে সেটা বলে দিবে, তাহলে তো আরও কথা শুনিয়ে দিবে। ইরফান মির্জার ওই রকচাটা বোন। মনের সাহস জুগিয়ে সত্যটা স্বীকার করে প্রীতম বলে, আসলে আমার নিজের ব্যাগ মনে করি আমি। সাইডে চিপাতে খুলে তোমার নোটবুক আর ফটো দেখতে পাই। অনুমান করে ঘটনা মনে করার চেষ্টা করলাম। আমাদের সবার ব্যাগে ওয়াশরুমে বাইরে করিডোরে ছিল। আই থিঙ্ক, বাই দ্য ওয়ে, যদি ভুল না হয় তবে আমার ব্যাগটা নিশ্চয়ই তোমার কাছে। একই ব্যাগ। ইনায়া মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। লোকটা কিভাবে বলবে লোকটার ব্যাগ কেটে টুকরো টুকরো করেছে ইনায়া? এমনিতেই দাদানের শত্রু, ব্যাগের ওই হাল দেখলে নিশ্চয় কথা শুনিয়ে শুনে ইনায়াকে শেষ করে দিবে। মৈত্রিক আন্টির কাছে সাজেশন চায় ইনায়া। মৈত্রিক বলো, এখনও বলে দাও। ইনায়া বলে, না না আন্টি, দুষ্ট লোক যদি আমার ব্যাগটা ফেরত না দেয়। আচ্ছা, তবে জিজ্ঞেস করো ব্যাগটা কিভাবে এক্সচেঞ্জ করা যাবে, ওদের লোকেশন জানাও। ইনায়া মেসেজ পাঠায়, জি, আপনার ব্যাগটা আমার কাছে সম্ভবত। এখন বলুন কিভাবে এক্সচেঞ্জ করব। লোকেশন বলো তোমাদের। ইনায়া মৈত্রিক দিকে তাকিয়ে বলে, আন্টি লোকেশন চাইছে তো দেবে, বলো। সঞ্জম মিউনিসিপ্যালিটি এরিয়া কোড 063।
ইনায়া অ্যাড্রেস দিতেই প্রীতম লিখে দেয়, আমার অ্যাড্রেস হোটেল হিমালয়া ইন, পোখরা মেন সিটি, গ্রিন পার্ক এরিয়া। ফার্স্ট মুভ, নেপালে তোমার অ্যাড্রেস ব্যাগটা চলে যাবে। ইনায়া তাকিয়ে থাকে মেসেজের দিকে, এতটা বিনয়ী লাগছে যে লোকটাকে। বেশ অবাক ইনায়া। প্রীতম রিপ্লাই না পেয়ে আবার মেসেজ করলো, আর আমার ব্যাগ। ইনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে কাটা ছেঁড়া ব্যাগটার দিকে তাকায়, তারপর মেসেজ করে বলে, পেয়ে যাবেন। জোমসো মিউনিসিপ্যালিটি এরিয়া, পোখারা মেন সিটি। সর্বদক্ষিণের নতুন একটা মিউনিসিপ্যালিটিস। নেপাল ট্যুরের দিনগুলো ইয়ানা কিংবা বাকিদের পরিবার মেয়েগুলোকে মৈথিক বাপের বাড়িতে থাকার জন্য সমর্থন করেন। একটা পরিবার সাথে থাকলে মেয়েগুলো নিরাপদ এবং ডিসিপ্লিনড থাকবে বেশি, এটাই সবার ধারণা। তাছাড়া মেন সিটিতে 7 স্টার হোটেলের গুলোতেও ওরা নেপালকে কতটা উপভোগ করতো ঠিক জানা নেই। তবে এখানে নেপালে আসল সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে পাহাড়ের খুব কাছ থেকে। নেপাল ট্যুরিস্ট স্কেজুয়ালে তাদের ঠিক করা প্রথম 5 দিন মাউন্ট এভারেস্ট দর্শন, তারপর দেশের 5টি শীর্ষ ট্যুরিস্ট স্পট। এখান থেকে পিছনে বিস্তীর্ণ পর্বতমালা, রাতের চাঁদের আলোতে পাহাড়গুলোকে ভ্যানিলা কোন আইসক্রিমের মতো লাগছে। আওরঙ্গজেব প্যাভেলসে ট্রেসে দাঁড়িয়ে এই অপূর্ব মুহূর্ত দৃশ্য উপভোগ করতে করতে নেপালি ঐতিহ্যবাহীতে পিঠা খাচ্ছিল ওরা। মৈথি ডাকে ইয়ানা ভিতরে চলে যায়। ইয়ানা ফোনে টুংটাং আওয়াজ, নোটিফিকেশন এলো, ব্যাগ পৌঁছে গিয়েছে। ডেলিভারি ম্যান চলে যেতে ইয়ানা ব্যাগটা টানতে টানতে দোতলা উঠে রুমে ঢুকে আনবক্স করে ব্যাগটা। যখনই দেখলো ব্যাগের মেন লক খোলা, সাথে সাথে ইয়ানার পুরো কুঞ্চিত হলো। কি সর্বনাশ, লক খোলা কেন? সবাই কৌতূহল হয়ে দেখছে। ইয়ানা ব্যস্ত হাতে ব্যাগ খুলে তার জিনিসপত্র সব চেক করে একটা স্বস্তি ফেলল শুরুতেই, কিন্তু পর মুহূর্তে বিরক্ততা তার মুখ তেতো। ভারী অসভ্য লোক তো, এভাবে ব্যাগ হাতাহাতি করেছে, ব্যাগে হাত দিয়েছে, মেন লক খুলেছে, অথচ মেসেজে বলছে সাইডে চিপা খুলে ফটো দেখেছে শুধু। নিজের ব্যক্তিগত পোশাকগুলোর দিকে তাকে ইয়ানা রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। সব দেখে নিয়েছে ওই লোকটা, না দুটো কথা ওই লোকটাকে শুনিয়ে দিতে হয়। ফোন হাতে নিয়ে ইয়ানা প্রীতমকে টেক্সট করছে, আপনি আমার ব্যাগের ভিতরে হাত দিয়েছেন। মেসেজটা কেমন কেমন দৃষ্টিকূট লাগছে প্রীতমের কাছে। নিজের ব্যাগে কাটা ছেঁড়া বেহাল দশা দেখে এমনিতে মাথা রাগ চেপেছিল ভীষণ। ব্যাগ হাতে পেয়ে কিছুক্ষণ স্তব্ধ খেয়ে বসেছিল। সে রিপ্লাই করলো, হাত দিয়েছি মানে? ওটা তো আমার ব্যাগ, জেনে লকটা হ্যাক করেছি। আর ব্যাগের ভিতর হাত দিয়েছি বলতে তুমি কি বুঝিয়েছ? আমি কিছু চুরি করেছি? তোমার মতো টুকরো টুকরো তো করিনি ব্যাগ। আচ্ছা, এভাবে স্যাঁচড়া কথা বলে সবসময় তোমার বাড়ির লোকেরা। ইয়ানা নিজের পরিবারের খোঁচা শুনে ভদ্রতা ভুলে গেল। মেসেজ টাইপ করতে ইচ্ছে করছে না। সে ভয়েস মেসেজ পাঠিয়ে দিল, আমার বাড়ির লোক টেনে কথা বলছেন, আপনার সাহস তো কম না। ইয়ানার মেসেজ ভয়েস শুনে জামির চক্ষু চরকাজ। ক্ষুদ্র কণ্ঠে প্রীতমকে বলো, দেখলি অকৃতজ্ঞ মেয়ে একটা, দাঁড়া ওকে রিপ্লাই আমি করছি। যে আমিও ভয়েস মেসেজ পাঠায়, তুমি একটা অকৃতজ্ঞ। ব্যাগ ফেরত পেয়ে উপকারে ভুলে গিয়েছ। ব্যাগ আপনারা ফেরত না দিলেও কিচ্ছু যায় আসতো না আমার, নিব্বি কোথাকার। ইয়ানা বুঝতে পারছে সে কিছুটা বাড়াবাড়ি কথা বলে ফেলছে, তবে সে থামল না। নিব্বি কথাটা শুনে তার মাথা পুরো খারাপ হয়ে গেল। নিজের রাগকে সংবরণ করার চেষ্টা করে সে বলল, আমার দুর্ভাগ্য, এখানে আসার পর থেকে আপনাদের সাথে পালা পড়ছে আমার। আই হোপ জীবনে যেন আর কখনো আপনাদের সাথে দেখা না হয়। আমি ব্যঙ্গ করে পাল্টা ভয়েস মেসেজ পাঠালো, হ্যাঁ, আর আমার যে প্রে করছি, প্লিজ আল্লাহ ওই 7 জনী মেয়েগুলোর সাথে যেন আমার আবারও দেখা হয়, রোজ দেখা হয়, যত সব। ইয়ানা একটা গভীর নিঃশ্বাস পেল। নাও, ওদের মধ্যে ঝড়গুটে লোকের সাথে আর তর্ক নয়। সে আর একটা কথা না বাড়িয়ে প্রীতমের ব্লক করে দিয়ে ঘুমাতে গেল। বিপদ দূর হয়েছে, এদের নিয়ে ভাববে না ইয়ানা। কাল সকাল থেকে
শুরু আনন্দ আর আনন্দ। পুলক খেয়ে জামি প্রীতমের দিকে তাকিয়ে বলে, এই ওই নিব্বি পুলক দিয়েছে রে তোকে। প্রীতম গা ছাড়া ভাব নিয়ে বলো, সো হোয়াট? সো হোয়াট মানে? ও কেন দেবে পুলক? পুলক তো দেব আমরা। একটা নিব্বি হেগু। প্রীতম জামির হাত থেকে ফোনটা নিয়ে বলল, ঘুমা এখন, এদের কথা মাথা থেকে ঝেড়ে ফেল। কাল সকাল থেকে আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকবো শুধু। নেপাল ট্যুরে দিন সংখ্যা 1, জমসম মিউনিসিপ্যালিটি রোড এরিয়া। মিসেস মৈতি ট্রেকিং এজেন্সিতে যোগাযোগ করেছে গতকাল রাতেই, তবে তাদের ট্যুরের প্ল্যানে কিঞ্চিত পরিবর্তন এসেছে গতকাল মধ্যরাতে। এভারেস্টে বেশ ক্যাম্পের প্ল্যানটা পিছিয়েছে ট্যুরের শেষের দিকে কয়েকদিনে। তাপমাত্রা মাইনাস নিচে নেমেছে, বেশ বিপজ্জনক হবে। ওরা সবাই মেনেও নিল অবশ্য, যার যার ফ্যামিলি থেকে ধমক খাওয়ার পর। গতরাতে সবাই ডেস্টিনেশন চেঞ্জ করেছে। তারা সবাই মিলে ঠিক করলো নাগরকোট যাবে আজ। ওখান থেকেই একটার পর একটা টুরিস্ট প্লেস ঘুরবে। দিন 7 আগে জমসম ফিরবেন আর। যেই ভাবা সেই কাজ। সবাই রেডি হয়ে ট্রাভেল ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে মিসেস মৈথিলি পরিচালনা বেরিয়ে পড়ল। একটা ট্রাভেল এজেন্সি হলো তাদের সফর সঙ্গী, হোটেল হিমালয়া ইন। প্রীতমদের প্ল্যান ছিল তারা মোখারাতে একটা দিন থাকবে, তারপর বেরিয়ে পড়বে ট্রেকিংয়ের। কিন্তু বিপত্তি ঘটল তাদের। আবহাওয়া তাদের পরিকল্পনা ঘেঁটে দিয়েছে পুরোটা। পরিকল্পনা বদলে তারা চলল নাগরকোট ঘুরতে। মাথা থেকে গতকালকের ঝামেলা দূর করে ফুরফুরে মেজাজে 4 বন্ধু বেরিয়ে পড়ল নাগরকোট ঘুরতে। যাওয়াটা জামির প্ল্যান ছিল, বাকিদের ছিল অন্য প্ল্যান। কিন্তু জামির জেদের কাছে হার মানল বাকি 3 জন। নাগরকোটে পৌঁছে ইনায়া একটা হোমস্টেতে 3টে রুম বুক করে উঠল সবাই। হোটেল মাইস্টিক মাউন্টেন, একেবারে গ্রামের দিকে। জমসম থেকে এখানে পৌঁছাতে 4.5 ঘন্টার মতো লাগে। নাগরকোটের এই হোমস্টেটার ট্রাভেল এজেন্সি মালিকেরা মিসেস মৈতি অত্যন্ত দায়িত্বের সাথে বাচ্চাগুলো সামলে এসেছিল। কিছুক্ষণ পরপর একজন অভিভাবকের সাথে কথা বলে বাচ্চাদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত করেছেনই। 5টা মেয়ে, এদের মধ্যে সব থেকে রক্ষণশীল সম্ভবত মির্জা ফ্যামিলি। দিনে কমপক্ষে 3 জনের ফোন কল রিসিভ করতে হচ্ছে মিসেস মৈতিকে, তবে তিনি বিরক্ত হচ্ছে না। প্রীতমদের অবশ্য পৌঁছাতে বেশ রাত হলো। যে এজেন্সি তাদের সফরসঙ্গী ছিল তাদের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়, আর একটা গাড়ি আসতে বেশ সময় নিয়েছিল। নাগরকোটে পৌঁছানোর আগে ম্যাপ ঘেঁটে তারা এই গ্রামে সব থেকে বিলাসবহুল হোমস্টের হোটেলে মাইস্টিক মাউন্টেন 2টো কামরা বুক ফেলেছিল নিজেদের নামে। নাগরকোটা ইচ্ছে বিশ্বের সব থেকে উঁচু একটি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 2175 মিটার উঁচু এই গ্রামটি। নাগরকোটে সুউঁচু হোটেলে বারান্দা থেকে এভারেস্টের ভিউ দেখে সকাল সকাল ইনিয়া মনটা ভালো হয়ে গেল। এখানে তারা মোট 2 রাত থাকার পরিকল্পনা নিয়ে এসেছিল। আজ তাদের বিশেষ পরিকল্পনা আছে। এখানে তারা বাঞ্জি জাম্পিংয়ের অভিজ্ঞতা নেবে। নাগরকোটা গো বাঞ্জি শাখা দেখে তারা শুরুতে উচ্ছ্বাসিত হয়ে পড়েছিল ভীষণ। নাস্তা সেরে সকাল সকাল তাই বেরিয়ে পড়ল তারা নতুন অ্যাডভেঞ্চার করতে। তবে এসবের কথা ইনায়া জানল না বাড়িতে। মিসেস মৈতি বারণ শুনল না কেউ। নিজেরা টিকিট কেটে কর্তৃপক্ষের সাথে চলল জাম্পিং পয়েন্টে। মিসেস মৈতিকে সাথে নেয়নি জুনি। মেয়েদের অল্প কিছু সময় নিজেদের মতো ছেড়ে দেওয়া উচিত ভেবে মিসেস মৈতি যায়নি আর। নাগরকোটের অতি ছোট পাহাড় মাউন্ট ধুমিং শীর্ষ থেকে লাফিয়ে নিচে উঞ্চি লেখে উপর উড়ে বেড়াবে তারা। ইনায়া উচ্ছ্বাস যেন বাদ মানছে না, কিন্তু সে দমে গেল যেন পাশ থেকে। রিন্তু বলল, এই স্বাস্থ্য নিয়ে পারবি? ইনায়া রিন্তুর দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর কঠিন গলায় বলল, পারবো। ইনায়া বদ্ধপরিকর। ওরা কিভাবে ওকে? ও আজ সবার আগে জাম্প দেবে। এজেন্সির লোক ইনায়াকে
সুরক্ষাগুলো পরিয়ে দিচ্ছিল। যখন সব ঠিকঠাক তখন টাওয়ারে প্রান্ত দাঁড়িয়ে দুহাত পাখির মতো দুদিকে মেলে ধরে ইনায়ের চোখ বন্ধ করে প্রস্তুত নিচ্ছিল জীবনে প্রথম রিস্ক অ্যাডভেঞ্চার করার। ঠিক তখনই সেখানে গো বাঞ্জি আরও একজন লোক এসে থামিয়ে দিল। ইয়ানা কিছু বুঝল না। জিজ্ঞেস করতে জানতে পারল লিস্ট অনুযায়ী ওদের পালা খানিক পরে। আরেক দল আগে টিকিট কেটেছে, একটু অপেক্ষা করতে হবে। ইনায়া মানল না, কারণ অফিস থেকে তাদের এসব কিছু বলেনি, রীতিমতো তর্ক শুরু করে দিয়েছে। তরুণীর দল অথরিটি পড়েছে বিপদে, দুদিকে চাপে তারা হিমশিম খাচ্ছে যখন তখন সেখানে উপস্থিত হলো প্রীতমের 4 বন্ধু। এভাবে আবারও প্রীতমদের দেখতে পায় ইনিশাদের চক্ষু চরক গাছ। প্রীতমরাও হকচকায়। আবার দেখা হলো এই ঝামেলা বাহিনীর সাথে। দুপক্ষের সবাই মুহূর্তে কাটিয়ে দেয় হতভম্ব ভাব কাটাতে। তারপর চেঁচিয়ে উঠে একদল আরেক দলের উদ্দেশ্য করে বলে, আপনারা? গোবাঞ্চির কর্তৃপক্ষের 2 দলকে এভাবে চেঁচাতে দেখে ভরকায়। বোকার মতো দাঁড়িয়ে আছে তারা। সবার প্রথমে ইনায়া বলে ফেলল, আবার আপনারা? জামি এগিয়ে যায়, কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলে, আবার তোমরা? রুশপি বলে, কি ফাটা কপাল আমাদের, বারবার আপনাদের সাথে দেখা হচ্ছে। জামি মুখ ভেঙিয়ে বলল, হ্যাঁ, আর আমাদের যেন সোনার বাঁধানো কপাল। কি সৌভাগ্য, বারবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়াও। ইয়ানা ওদের থামিয়ে বলে, ছাড় তো ওনাদের, পায়ে পা লাগিয়ে ঝগড়া জানে শুধু। জামি পাল্টা ইয়ানাকে ভাঙিয়ে বলো, হ্যাঁ, আর তোমাদের মুখ দিয়ে যেন ঝরে মধু। অসহ্য। ফুঁসছে ইয়ানা, ফুঁসছে জামি। প্রীতম জামিকে টেনে সরিয়ে আনলো। ইগনোর দেম জামি, আমরা আমাদের কাজ করি চল। অথরিটির সাথে কথা বলতে এগিয়ে যায় প্রীতম আর ওর বন্ধুরা। ইনায়া আর ওর 5 বান্ধবী চোখ বড় বড় করে দেখছিল। অথরিটি একজন লোক এসে ইনায়াকে বলে, ম্যাম ইউ আর সরি, আগে ওনাদের পালা। ইনায়া চোয়াল শক্ত হয়। অথরিটিকে ধমকে বলে, টিকিটে আমাদের টাইম দেওয়া রয়েছে, এখন আমাদের সময়। প্রীতমও ঠান্ডা গলায় বলে, আমাদের এখন সময়, বরং আমরাই আগে জাম দেব। না, আমাদের সময়, আমরা দেব। বললাম না আমরা দেব। রীতিমতো তর্ক শুরু হয়ে সেখানে গো বাঞ্জি লোক 3 জন হতাশ হয়ে তাকিয়ে আছে। ওদেরকে এখন কে থামাবে? একজন খানিক সাহস নিয়ে এগিয়ে এসেছিল, যদিও কিছু বলার চান্স পেল না। মুখের ওপর দুপক্ষের সবাই চেঁচিয়ে উঠল, শ্যাট আপ। মিউরে গেল লোক 3 জন। ঝরকা কেউ কারো থেকে কম নয়। দুপক্ষের লোকই সামনে মুখ চালাচ্ছে। কিছুক্ষণ বাদে একজন বয়োজ্যেষ্ঠ লোক এসে ওদের থামিয়ে বলল, একটা উপায় আছে, একটু শোনো তোমরা। লোকটা বয়োজ্যেষ্ঠ বিধায় এবার দুপক্ষের সবাই ধমকে থেকে রেহাই পেল। প্রীতম কপাল কুঁচকে বলল, কি? লোকটা বলেছিলাম একবার তো 4 জন করে জাম দিতে পারবে তো। যদি 2 দলে 2 জন করে ম্যানেজ করে নিতে তাহলে ব্যাপারটা মিটে যেত। ঝগড়া করে তো কোনো লাভ হয় না, তাই না? দুপক্ষের সবাই মন দিয়ে শুনল লোকটার কথা। আইডিয়াটা মন্দ নয়। মনের ক্ষোভ মনে চেপে রেখে রাজি হলো সবাই। মেয়েদের দল থেকে ইয়ানা, রুশপি আর ছেলেদের দল থেকে প্রীতম জামি প্রস্তুত নিচ্ছিল জাম্পে। সুরক্ষা পরিধান করে লাফ দেওয়ার আগে ইয়ানা মনে মনে সূরা পাঠ করে নেন, তারপর 2 চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ে স্বচ্ছ লেকের জলে। হৃৎপিণ্ড সবেগে লাফাচ্ছে। মিনিট 2 কেটে গেল। 2 চোখ মেলে তাকিয়ে আবিষ্কার করল নিজেকে শূন্যে। চোখ বড় বড় করে তাকিয়ে থেকে কান ফাটানো বিকট চিৎকার পরিবেশ ভারী করে ফেলল ইয়ানা। তবে ভয় পেয়ে নয়, এটা আনন্দ, উত্তেজনা বহিঃপ্রকাশ। জামি আর প্রীতম ততক্ষণে লাফ দিয়েছে। ইয়ানা চিৎকারে তালা লেগে গেল তাদের কানে। জামি রেগেমেগে বলল, আস্তে চেঁচান না। ইয়ানা থামলো, ঘাড় বাঁকিয়ে জামিকে দেখল, তারপর চেঁচিয়ে বলল, আপনাদের কথায় আপনারাও চেঁচান, কে বারণ করেছে? আমাদের এত কৃমি নেই পেটে তোমাদের মতো। কি বললেন? যা শুনলে
ক্যামেরায় ওদের ঝগড়া রেকর্ড হচ্ছিল। প্রীতম অবশ্য নিজের মতো করে উপভোগ করছিল। এদিকে মুভ নিতে নিতে আর ঝগড়া চালিয়ে নিতে নিতে ইয়ানা এসে প্রীতমের গায়ে ধাক্কা খেল। হঠাৎ দুজনে দুজনের দিকে তাকালো, চোখাচোখি হলো এবং চোখ নামিয়ে নিয়ে কপাল কুঁচকে অন্যদিকে ঘুরে গেল দুজনে। বুঝলো না কেউই। এইমাত্র তারা নিজেদের ডেস্টিনি থেকে মুখ ঘুরিয়ে নিল। গত এক দশকে নেপালের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল। দুটো প্রধান কমিউনিস্ট পার্টি দাঙ্গার মাঝে সুযোগ নিচ্ছে কিছু উগ্রপন্থী সংগঠন। সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণকে খেপাতে নিজেরাই গোপন করেছিল জনগণের ক্ষতি সাধন। এদের মূল হোতা গঙ্গপ্প উগ্রপন্থী জঙ্গি সংগঠনের নেতা। 2030-এর পর থেকে নেপালে যত ধীরে ধীরে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রকাশিত হচ্ছিল, ঠিক তখনই নির্দিষ্ট সংখ্যক জনগণকে উস্কে দিতে ধর্মীয় দাঙ্গা তৈরি করত এই দল। মেট্রো রেলের বোম প্লান্টিং, দুবার প্রাইম মিনিস্টারের ওপর হামলা, হসপিটালে আগুন লাগিয়ে অসংখ্য নিরপরাধ মানুষের জান নিয়েছে এই উগ্রবাদী দল। গঙ্গপ্প শুধু সুরিনাম থেকে এসব কার্য পরিচালনা করত। 2048-এ গঙ্গপ্পকে নেপালের সেনাবাহিনী এক বিশেষ টিম সাউথ আমেরিকার গোয়েন্দা সংস্থা মিলে গ্রেপ্তার করে। 6 মাস কেস চালানোর পর 49-এ গঙ্গপ্পর ফাঁসি রায় হয়, তবে এখনও কার্যকর হয়নি। ওদিকে ওই উগ্রগামী সংগঠন অন্যান্য কর্মীদের পাত্তা খুঁজে পাওয়া যায়নি। বিচ্ছিন্নভাবে ঘটিয়ে চলছে তাদের অপরাধ। তাদের এখনও খুঁজছে নেপাল গোয়েন্দা সংস্থা। রাষ্ট্রীয় আদেশ অনুযায়ী খুঁজে পাওয়া মাত্রই তাদের মৃত্যু কার্যকর করা হবে। রিপাবলিক অব নেপাল 24 চ্যানেলের সুন্দরী খবর পাঠিকা ঠোঁটের দিকে তাকিয়ে প্রতিবেদনটা শুনে নিয়ে একটা কুৎসিত হাসি দেয় গাওফুল। অন্ধকার ঘরে নিজের রক্ষিতার বুকের উপর মাথা রেখে শুয়ে খবরটা দেখছিল সে। দরজার বাইরে 3 জন লোক এসে গাওফুনকে ডাকে। তার রক্ষিতা উঠে অগত্যা ছুটে যায় ওয়াশরুমের দিকে। গাওফুন নিজেদের গোপন আলোচনা কাউকে অ্যালাউ করে না। সে উঠে বসে, নিজের কুৎসিত দানবাকৃত উলঙ্গ শরীরটা তোয়ালা জড়িয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। 3 জন মাস্ক পরিহিত লোকের মধ্যে থেকে একজন বলল, রেড ম্যাম, অর্ডার দিয়ে দিয়েছি, অপারেশন নাগরকোট। গাইফুন আবারও সেই কুৎসিত হাসি দিয়ে বলল। তারপর লোকটা আবারও বলল, বিদেশি 20-25 জনকে চাই। সকাল 7:58। আধ ঘন্টা জগিং শেষ করে শান্তিনগরের দিকে ছোটে ইনশিয়ার স্কুটি। আজ তাদের সকাল সকাল যেতে হবে ভার্সিটিতে, তাই এত তাড়া। পোর্চের সামনে স্কুটি দাঁড় করিয়ে তাড়াহুড়া করে অন্দরমহলে ঢুকতে থমকে দাঁড়িয়ে যায় ইনশিয়ার। বাড়িতে শুধু আলো, ইহান আর ইরফান। বাকিরা সবাই একটু নিজেদের কাজে বেরিয়েছে। লিভিং রুমে আলো আর ইহান দাঁড়িয়ে, দুজনই ইনশিয়ার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। ইনশিয়াও কিছু বুঝতে পারল না। সবাই এভাবে কি দেখছে তাকে? সে কি করেছে? সাইমনের সাথে লেক পারে কফি শপে কফি খেয়েছে, তা কেউ ফোন করে বলে দিয়েছে নাকি? সে বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার নাকে একটা গন্ধ এসে লাগে, তীব্র পোড়া গন্ধ। ইনশা আশেপাশে তাকে গম্ভীর হয়ে বলে, হোয়াটস গোয়িং অন? কিচ্ছু হয়নি, এমন হবে। আর আজ আমি বড় মাকে আটকাবো না। ইহানের রাশভারী জবাব। ইনশার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ইহান হেলে দুলে হেঁটে দোতলায় চলে যায়। ইনশিয়া ঘুরে মাম্মাম দিকে তাকাতে আলো ছুটে এসে ইনশিয়ার চুলের মুঠি ধরে নিয়ে যায় কিচেনের কাছে। ইনশিয়ার চোখ বড় বড় করে গিয়েছে, মুখে হতভম্ব ভাব। একটা পাতিল পুড়ে গিয়েছে, আগুন লেগেছিল আর বেশ কিছু জিনিসপত্র পুড়ে কয়লা হয়ে গিয়েছে সেসব। ইনশিয়া আবারও মাম্মাম দিকে তাকায়। আলো দাঁতে দাঁত চেপে বলে, সকালে আমি তোকে বলেছিলাম দুধটা ফুটে গেলে চুলাটা অফ করে দিতে, বলিনি? ইনশিয়াও এতক্ষণে মনে পড়ে মাম্মান তাকে বলেছিল, সেও বলেছিল সে কাজকে করবে, তবে বেমালুন ভুলে গিয়েছিল, তাই এমন এক দুর্ঘটনা ঘটল। ইনশিয়াও মাম্মামকে দেখে। আলোর আগে ফুঁসছে। ইনশিয়ার মনে হচ্ছে মাম্মা এক্ষুনি তার
ওপর ঝাঁপিয়ে পড়বে। সে পালাতে নিচ্ছিল। আলো খপ করে তার হাত ধরে আবারও তার চুল ধরে চেঁচাতে থাকে, তুই শুধরাবি না, তাই না? আজ কি হতো? জবাব দে, মাম্মা লাগছে। আলো এদিক ওদিক তাকিয়ে ক্যাবিনেটের ওপর থেকে একটা খুন্তি এনে দুম করে তার 25-এর মেয়ের পিঠে একটা লাগিয়ে দেয়। তখনই সদর দরজা দিয়ে ঘরে ঢোকে শামিন। তার ঠিক পাশে মঈন দাঁড়িয়ে। আজ মঈনকে সাথে করে নিয়ে এসেছে সে। ব্রেকফাস্ট একসাথে করবে বলে। ইনশা আতকে উঠতেই আলো আরও একটা খুন্তি বাড়িয়ে মেরে বলে, উড়োচণ্ডী মেয়ে কোথাকার, একটা কাজও জানে না। শামিন আলোকে ধমকে উঠে এগিয়ে যায়। আলো ঘুরে তাকাতে থমকে যায়। মঈন চোখ বড় বড় করে মায়ের হাতে ইনশাকে মার খেতে দেখেছিল। তার দু চোখ বিস্ময় এবং বেশ হাসি পেল হঠাৎ। আলো মঈনকে দেখে ভীষণ লজ্জা পেয়ে এক হাত থেকে খুন্তি ফেলে দেয়, এক হাতে মেয়ের চুলের মুঠি থেকে ছাড়িয়ে নেয়। পরিস্থিতি থমথমে। আলো বিব্রত। এত বড় মেয়ে মায়ের হাতে মার খাচ্ছে। এটা দেখে ছেলেটা কি না কি ভাবলো। ঈর্ষাও কিছুই বলছে না। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে একপাশে পাপাকে দেখছে, একবার ওই লোকটাকে। লোকটা মুখভঙ্গি গম্ভীর হলো, চোখ দিয়ে হাসছে যেন। নিশ্চয় খুব মজা পেয়েছে ইনশাকে মার খেতে দেখে। পাপার উপর রাগ হলো হঠাৎ। সময় অসময় এভাবে বাইরের লোক নিয়ে আসতে হবে ঘরে? কে এই লোক? স্বামীর আলোকে পুনরায় ধমকে উঠে, হয়েছেটা কি? আলো আমতা আমতা করে ঘটনা খুলে বলতেই স্বামীর আরও একটা লম্বা ধমক দেয় আলোকে, এত ওকে বললি কেন? আর কে ছিল না? আলো জবাব দিল না। জবাব দিয়ে কোনো লাভ নেই। শুধু শুধু মঈনের সামনে পারিবারিক ঝগড়া হবে, তাই সে চুপ করে থাকে। মঈনের দিকে তাকিয়ে হেসে এগিয়ে বসো বাবা। শামিন বলল, ও আর আমি অ্যাওয়ার্ডে যাচ্ছি, চা পাঠিয়ে দাও। আর আমার মেয়েকে কিছু বলবে না, খবরদার। মঈন সত্যি সত্যি খুব হাসি পাচ্ছে। আর চোখে ইনশাকে দেখলো। ব্লু জিন্স, ঢিলেঢালা টি শার্টের ওপর ঢিলেঢালা স্টাইপের শার্ট, বোতাম খোলা, দাঁড়িয়ে আছে ছেলেদের মতো। মেয়েলি কোনো নমনীয়তা নেই, পুরো টপ বয়। মঈন মনে মনে হেসে মনে মনে আওড়ালো, সংস্কারী বাপের টপ বয় কন্যা। শামিন মঈনকে নিয়ে লিভিং রুমে বাম দিকে দরজার কাছে যায়। মঈন আবারও একবার ইনশার দিকে তাকায়। ইনশা কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। সে স্পষ্ট দেখছে লোকটা হাসছে চোখ দিয়ে। তাকে এভাবে মার খেতে দেখে ভীষণ মজা পেয়েছে ওই যাত্রের লোক। শামিন আর মঈন শান্তি নিলে ব্যাকওয়ার্ডে চলে যেতে আলো মেয়ের দিকে তাকায়। কণ্ঠেশ্বর পুরো পাল্টে সে আহ্লাদি হয়ে বলে, যা মা, গোসল করে একটা ভালো সালোয়ার কামিজ পর। কি নোংরা হয়েছে গায়ের জামাটা, ইস। ঈর্ষা ভরকায় মাম্মা দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এর আবার কি হলো? আলো মেয়েকে ঠেলতে ঠেলতে সিঁড়ির দিকে পাঠিয়ে বলে, যা বলছি। ঈর্ষা কিছু বুঝলো না। তার মায়ের অস্বাভাবিক আচরণের কারণটা কি? সিঁড়িতে হেলে দুলে নামছিল ইরফান। ঈর্ষার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তোর মান ইজ্জত কিছু রইল না ইসি। একজন এসপির সামনে মায়ের ঠ্যাঙানি খাস। এসব হচ্ছে বড় ভাইয়ের সম্মান না করার ফল। ঈর্ষার শীতল চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান আর স্বভাবসুলভ বাঁকা হাসি হেসে ঈর্ষার কপাল জুড়ে এক টোকা মেরে বলে, তোর মান সম্মান এভাবে সবাই ঠ্যাঙানি খেতে খেতে ধুলোয় মিশে যাবে। আমিন। ঈর্ষা দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ঘরের দিকে ছুটে। মান সম্মান ছিটে ফোটাও যা ছিল সব ধুলোয় মিশে গেল। স্বামীনের ওপর খুব বিরক্ত লাগলো ঈর্ষার। এভাবে রোজ রোজ ডেকে এনে বাইরের লোকটাকে জামাই আদর করার কি আছে? এত পুলিশ ফুলিশের সাথে খাতির রাখতে বা হবে কেন? নাগরকোট দিন সংখ্যা 2। গতকাল দিনটা ইয়ানা আর 6 বান্ধবী খুব একটা যে ভালো কাটেনি তা বলা বাহুল্য। প্রীতম গ্যাংয়ের সাথে 2 দফা ঝামেলার পর যখন দেখল উভয় একই হোমস্টোরে উঠেছে, তখন
16 কলা পূর্ণ হলো। এই নিয়ে দুপক্ষেরই আক্ষেপের শেষ নেই। উঠতে বসতে দেখা হচ্ছে, চোখে চোখে তর্ক হচ্ছে। আর সারাদিন ইয়ানা নাগরকোটের বিভিন্ন দর্শনীয় স্থান, রাজবাড়ি, স্বর্ণ মন্দির পরিদর্শন করেছে। সাথে করেছে গণেশা হিমাল লেকের নৌকা ভ্রমণ। দুধারে সুউঁচু পাহাড়, মাঝখানে সরু লেক, প্রকৃতি অপার সৌন্দর্য, নীলাভূমি। মিসেস মৈত্রী ওদের গাইড করতে করতে খুব ক্লান্ত, আজ নেতিয়ে পড়েছে খুব। যথেষ্ট বয়স হয়েছে, সেই সাথে সুগারও ফল করে সন্ধ্যা থেকে নিজের রুমে ছিল সে। বাকিরা সবাই এক রুমে। পরিকল্পনা চলছে তাদের মধ্যে, নতুন পরিকল্পনা, নতুন অ্যাডভেঞ্চারের। জানালা থেকে হাড় হিম করা ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরের ভিতরে। জামি জানালা বন্ধ করে দিয়ে প্রীতমের দিকে তাকিয়ে বলে, জ্যাকেট নিতে হবে সাথে। ল্যাপটপে কিছু কাজ করছিল প্রীতম। বলো কোণে একটা ডিভানে বসে প্রেমিকার সাথে চ্যাটিং করতে করতে শুভ বলো, আমার কয়টা নাগার বের হব? আরে সবুর কর, ফেস্টিভ্যাল শুরু হবে রাত 10টার পরে। সাফওয়ান দুপুর থেকে ওয়াশরুমে ছুটছে, তার পেট খানিক গোলমাল হয়েছে, তবুও সে বাকি 3জনে বলছে সে যাবে। একটা অ্যাডভেঞ্চার মিস করা যাবে না। 4জনে ভীষণ উত্তেজিত। বিছানার উপরে ট্রাভেল ব্যাগে ঢুকিয়ে নিয়েছে তাদের প্রয়োজনীয় সব কিছু। আজ নাগরকোটে বিশাল ফেস্টিভ্যাল শুরু হয়েছে। সেখান থেকেই তারা যাবে উত্তরে চুম্বুর মাউন্টেনে, সুরক্ষিত এরিয়া। একমাত্র সেখানে পর্যটকরা ক্যাম্পিং করে যায়। ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়েছে ক্যাম্পিংয়ের সব প্রয়োজনীয় জিনিসপত্র। তবু স্লিপ, ব্যাগ লাইট, পাওয়ার ব্যাংক, ক্যাম্পিংয়ের সব। আর যেসব জিনিস ক্যাম্পিংয়ে স্থানভেদে সঙ্গে রাখা দরকার, যেমন তোয়ালো, ব্যক্তিগত ওষুধ, লাইটার, মশার ধরক ক্রিম, খাবার স্যালাইন, টুথপেস্ট, ব্রোন, টিস্যু পেপার, সুইচ, আর্মি নাইফ, ছুরি, দড়ি, কাপ নুডল সব কিছু ভাগাভাগি করে শেষে ওরা সাথে নিয়েছে। পরিশেষে নিজেদের গায়ে চাপিয়েছে জ্যাকেট, যা শীত বাইরে। হোমস্টোর রিসিপশনিস্টকে ইনফর্ম করে ওরা রাত 9টা নাগাদ বেরিয়ে পড়ল। রিমলাল ফেস্টিভ্যাল এখানকার অধিবাসীদের গত বহু বছর ধরে পালন করে আসা একটি ফেস্টিভ্যাল। নাগরকোটে একটা সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের রাজা ছিলেন পমনলাল এবং তার রানী রিম্বুন। রানী রিম্বুনকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। প্রতি বছর তাদের বিবাহবার্ষিকীতে গ্রামে উৎসব পরিচালনা হয়। লোক তাদের নাম দিয়েছে রিমলাল। উত্তরে 2টো গ্রাম আছে। সারা রাত ধরে চলবে এই উৎসব। এই রাতে এই গ্রামে উঠতি বয়সী পুরুষ নারী তাদের ঐতিহ্যবাহী গান, নাচে পালা অংশ নিয়ে সবার মনোরঞ্জন করে। পর্যটক দল বেঁধে দেখতে যায় এবং অংশ নেয় এই ফেস্টিভ্যালে। ইনায়া 6 বান্ধবী ছিল অনেক বেশি এক্সাইটেড। তবে ফেস্টিভ্যালটা রাত 10টার পরে শুরু হয় বিদায় মিসেস মৈত্রী কোনোভাবেই সমর্থন করেনি ওদের। ওরা জেদ করলেও উল্টো সবার বাড়ির লোকেদের ফোন করে ওদের ধমক শুনিয়েছে, কিন্তু দমাতে পারেনি কারো ইচ্ছাশক্তি। গোপন পরিকল্পনা প্রস্তুত। মিসেস মৈত্রী ঘুমিয়ে যাওয়ার অপেক্ষায় সবাই। অপেক্ষা দীর্ঘ হয়নি। ক্লান্তির কারণে মিসেস মৈত্রী 10টা মাঝে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সবাই তখন ব্যস্ত ভঙ্গিতে প্রস্তুতি হতে থাকে। নিজেদের স্বাভাবিক পোশাকের উপর শীতের পোশাক জড়িয়ে হালকা মেকআপ নিয়ে পার্স আর মোবাইল ফোন গুটিয়ে নেয়। জুনি মৈত্রীর রুমটা বাইরে থেকে লক করে দেয়। বেশি সময় তারা থাকবে না। ঘণ্টা 2 আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ছবি তুলে চলে আসবে, ব্যাস। নাগরকোটের আঁকাবাঁকা উঁচু নিচু নিস্তব্ধ রাস্তা ধরে এগিয়ে চলছে জিপ। এগিয়ে চলছে তাদের রচিত নিকৃষ্ট পরিকল্পনা বাস্তবায়নের। পরিকল্পনার মূল হোতা রেডম্যান স্বয়ং জিপের পিছনে অলস ভঙ্গিতে বসে আছে। তার পাশে গাওফুন, যে কিনা একটু পরপর রাস্তায় থুতু ছুঁড়ে মারছে। এদের এই দলটাকে দেখে মনে হচ্ছে এরা ট্রেভেলার্স। পরেছে ভদ্র সভ্য পোশাক, যেন পাহাড়ে উঠে
জোছনা স্নান করতে নেমেছে, গান শুনতে শুনতে এগিয়ে চলছে গন্তব্যের দিকে, অথচ মস্তিষ্কে এদের ভয়ঙ্কর ক্ষুদ্রকার পরিকল্পনা। জীবের পিছনে ছিটে নিচে আগ্নেয়াস্ত্রগুলো গুছিয়ে রাখা তাদের। হোটেল মাইস্টিক মাউন্টে থেকে উত্তরে অলঙ্গ গ্রামে প্রীতমরা পায়ে হেঁটে পৌঁছালো। ইতিমধ্যে ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে। দলে দলে যোগ দিয়েছে দেশি বিদেশি পর্যটক। একটা বিশাল এরিয়া জুড়ে নাচ গানের আসর। আদিবাসীরা সেজেছে তাদের ঐতিহ্যবাহী সাজে। পর্যটকরা তাদের সাথে ছবি তুলতে ব্যস্ত। ছাড়ল না জামিও। একজন অল্প বয়সী আদিবাসী পুরুষ নৃত্যশিল্পীকে বদল দাবা করে ধরে এনে 10-12টা ছবি তুলছে। সবার সাথে খুবই সাবলীলভাবে মিশে গেল এই দলটি। অবশ্য এতে জামির অবদান অনস্বীকার্য। ইনায়া 6 বান্ধবী পৌঁছেছে প্রীতমদের পৌঁছানো খানিক পরে। নাচ গান তখন শুরু হয়ে গিয়েছে। 6 বান্ধবী তাদের পাশ থেকে ব্যস্ত হাতে যে যার আইফোন বের করে ভিডিও রেকর্ডিং চালু করে দেয়।